নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজ আপনারা শুনবেন অঙ্কিতা ঘোষের লেখা রাত ৯টার লোকাল ট্রেন। গল্পের কথক প্রত্যয়। গোপালের ভূমিকায় আদিত্য, ঝালমুড়িওয়ালার ভূমিকায় সৌরভ ধনী সাহা। গল্পের সাউন্ড ডিজাইন ও মিক্সিং মাস্টারিংয়ে রয়েছে সৌভিক হালদার আর অর্জুন সাহা ফ্রম স্পেকট্রাম অডিও। আর গল্পটা শুরু করার আগে একটা ছোট্ট রিমাইন্ডার, এই পর্বটা ভালো লাগলে প্লিজ হাইপ করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের পর্ব। অঙ্কিতা ঘোষের লেখা রাত ৯টার লোকাল ট্রেন। রাত ৯:০৮ ঢিঙিপুর লোকাল ধরেই বাড়ি ফেরে গোপাল। এই লোকালটা সাধারণত ফাঁকাই থাকে। ঢিঙিপুর স্টেশনে পৌঁছতে পৌঁছতে ট্রেন প্রায় ফাঁকাই হয়ে যায়। ট্রেনের খালি কামরা দেখে গোপালের প্রথম একটু ভয় করত, কিন্তু দীর্ঘদিন একই নিয়মে একই পথে যাতায়াত করতে করতে সবই অভ্যাস হয়ে গেছে। আসল কথা হলো, রাত কখনোই দিনের আলোর মতো পরিষ্কার হয় না, তাই আমাদের শুধুমাত্র ভয় রাতেই করে। কিন্তু একটু বিচার করলে বোঝা যায়, যে বিপদ রাতে আসতে পারে সেই বিপদ তো দিনেও আসতে পারে। এটা বুঝতে পারলেই রাতে আর আলাদা করে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজও ট্রেনের একটা জানালার সিট দখল করে চোখ বন্ধ করে বসল গোপাল। ট্রেন এগিয়ে পড়েছে গন্তব্যের দিকে। রেল লাইনের ওপর ট্রেন চলার এই ঘটর ঘটর শব্দটা গোপালের খুব ভালো লাগে। ছোটবেলায় মা বাবার সঙ্গে সারা রাত ট্রেনে চড়ে যখন পুরী বা দার্জিলিং যেত, তখন এই শব্দ ও তার সঙ্গে তুলনি বেশ ভালোই উপভোগ করত গোপাল। কিন্তু তার বাবা মারা যাওয়ার পর সংসারের দেখাশোনা করার চাপে ঘুরতে যাওয়া এক প্রকার উঠেই গেল। গ্রামের মধ্যেই একটা ছোট্ট কারখানায় কাজ করে সে যত টাকা উপার্জন করত, তাতে আর যাই হোক ঘোরাঘুরি করা যায় না। তার ওপর মায়ের জোড়াজুড়িতে 2 বছর আগে বিয়েও করতে হয়েছে। এরপর থেকে প্রত্যেক মাসে আয়ের থেকে ব্যয় বেশি। অগত্যা নিজের গ্রামের ছোট্ট কারখানা ছেড়ে একটু দূরে একটা বড় কারখানায় কাজ নিতে হলো গোপালকে। সেখান থেকেই রোজ সন্ধ্যার সময় এই লোকাল ধরেই বাড়ি ফেরে গোপাল। ঝালমুড়ি ঝালমুড়ি, এই ঝালমুড়ি নিয়ে বাবু, ঝালমুড়ি নেবেন বাবু, 1 টাকা 1 টাকা। বাবরে, কে রে ভাই? কানের পাশেই হঠাৎ এই খ্যানখ্যানে স্বর শুনে গোপাল চোখ খুলতেই চমকে উঠল। নিজের মুখের সামনে মুখ নামিয়ে একজনকে তাকিয়ে থাকতে দেখে গোপাল বাপরে বলে সরে এলো। সামনে দাঁড়ানো লোকটাকে আধো অন্ধকারে ঠিক করে দেখা গেল না, তবে তার গায়ে একটা শাল জড়ানো ছিল। কাঁধ থেকে একটা মোটা দড়ির সাহায্যে ঝুলছিল মুড়ি মাখার সরঞ্জাম ভর্তি একটা নিজের মতো কায়দা করে নেওয়া তেল চিটচিটে টিনের ড্রাম। চারিদিকে ছোট ছোট কৌটোয় রাখা আছে চানাচুর, ভাজা বাদাম, ঝুড়ি ভাজা, শুকনো মটর, কাঁচা পেঁয়াজ, নারকোল কুচি আর আরও কত সরঞ্জাম। একপাশে একটা ছোট্ট বোতলে সর্ষের তেলও রয়েছে, আর সবার মাঝে মুড়ি। লোকটা হেসে বলল, আপনি ঘুমাচ্ছেন কিনা সেটাই দেখছিলাম বাবু, ভয় পেলেন নাকি? গোপাল বলে উঠল, পাবো না? হ্যাঁ, ওরকম করে কেউ তাকিয়ে থাকলে যে কেউ ভয় পেয়ে যাবে। ঝালমুড়ি খাবেন বাবু?
গোপালের কথা প্রায় অগ্রাহ্য করে ঝালমুড়িওয়ালা বলে উঠল। গোপাল কিঞ্চিত বিরক্ত হয়ে বলল, না, খাবো না তোমার ঝালমুড়ি। কেন বাবু? কেন মানে? আমি খাই না তাই। কিন্তু ঝালমুড়ি খেতে তো সকলেই ভালোবাসে বাবু। এই দেখুন না, আমার কাছে পাপড়ি আছে, 3 ধরনের ঝুরি ভাজা আছে, মিষ্টি মিষ্টি নারকেল আছে, বাদাম আছে, সিদ্ধ আলু আছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। থামো তো তুমি। ঝালমুড়ি বেচতে এসছো নাকি? ঝালমুড়ি কি করে বানায় সেটা বলতে এসছো। আমি খাবো না কিছু, যা এখান থেকে, বিরক্ত করো না। একেই দিল ঘুমটা চটকে, জ্ঞান দিতে এসছে এখানে। কামরায় আর কোনো লোক ছিল না, তাই ঝালমুড়িওয়ালা একটু যেন নিরাশ হয়েই এদিক ওদিক দেখে ট্রেনের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। গোপাল আর চোখে মানুষটার উপর নজর রাখল। লোকটা সাত তাড়াতাড়ি এভাবে ঝুঁকে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে কেন? ঝাঁপটাপ দেবে নাকি? প্রত্যেক দিনের মতোই ছাতিমপুর গ্রামের কাছে আসতেই ট্রেনের গতি মন্থর হলো। গোপাল দেখল ঝালমুড়িওয়ালা নিজের বিশাল ঝোলা নিয়ে টুক করে চলন্ত ট্রেন থেকে নেমে পড়ল। আঁতকে উঠল গোপাল, ছুটে গেল ট্রেনের দরজার দিকে। এই রে, পাগল টাগল নাকি রে ভাই? দেখল ঝালমুড়িওয়ালা পাশের রেল লাইনটা পার করে আপন মনে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। লোকটা পাগল নাকি? ভয় ডর নেই দেহে। গোপাল লোকটাকে হাঁক দিয়ে ডাকতে গেল, কিন্তু ততক্ষণে লোকটা অন্ধকারে কোথায় মিলিয়ে গেছে, আর তার দেখা পাওয়া গেল না। গোপালের বুকের ভিতরটা ঢিপ ঢিপ করে উঠল। গোপালের ট্রেনও ততক্ষণে ধীরে ধীরে ছাতিমপুর গ্রাম ছাড়িয়ে বাতিপুর গ্রামের দিকে এগিয়ে পড়েছে। সে আর কিছু না ভেবে আবার নিজের জায়গায় এসে বসে পড়ল। পরের দিন 9টা বেজে 8 মিনিটে ট্রেন ধরল গোপাল। ট্রেনে উঠে থেকেই আজ ঝিরিঝিরি বৃষ্টির সম্মুখীন হতে হয়েছে। তবে ট্রেন থেকে বৃষ্টি দেখতে কার না ভালো লাগে। গোপাল আজও জানালার ধারে একটা সিট দখল করে বসেছিল। আজ কামরায় লোকজনের সংখ্যা আরও কম। তারাও যে যার মতো গল্পগুজব করছে। তাদের দেখে মনটা খারাপ হয়ে গেল গোপালের। চোখ বন্ধ করে সে ভাবতে লাগলো, আগে এই ট্রেনে যখন পুরনো বন্ধুবান্ধব কিংবা আত্মীয়দের সঙ্গে দেখা হতো, তখন গোটা রাস্তা কি সুন্দর ওরা গল্প করতে করতে যেত। কিন্তু এখন তো সেসব সম্ভব নয়। আগের মতো এখন আর কারোর সাথেই যোগাযোগ করা যায় না, যে যার জীবনে ব্যস্ত। এইসব ভাবতে ভাবতেই কখন যে তার চোখ দুটো আপনা থেকেই বন্ধ হয়ে এসেছিল তা সে টের পায়নি। হঠাৎ নিজের মুখের উপর একটা দুর্গন্ধময় নিঃশ্বাস অনুভব করতেই ছট করে চোখ খুলে সামনের দৃশ্য দেখে সে আঁতকে উঠল। বিদ্যুতের ঝলকে সে দেখল তার মুখের সামনে একটা বীভৎস মুখ তার দিকেই ঝুঁকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। এ তো সেই কালকের দেখা ঝালমুড়িওয়ালা। গতকাল অন্ধকারে তার মুখ স্পষ্ট দেখা যায়নি, কিন্তু আজ বিদ্যুতের ঝলকে তাকে দেখা গেল এক ঝলক। ওরকম বীভৎস মুখ গোপাল আগে কোনোদিনও দেখেনি। মুখের একটা দিক পুড়ে গেছে, ঝলসানো চামড়া শুকিয়ে কুঁচকে গেছে। গায়ের মধ্যে একটা ছেঁড়া শাল জড়িয়ে কাঁধে আগের দিনের মতো একটা টিনের ড্রাম ঝুলিয়ে সে দাঁড়িয়ে রয়েছে ঠিক তার সামনে। গোপাল ক্রুদ্ধ স্বরে বলল, এই তুমি কি পাগল টাগল নাকি? হ্যাঁ, মুখের সামনে এরকম দাঁত বার করে দাঁড়িয়ে আছো পাগলের মতন। কালকেও তোমার এই দুঃসাহস দেখেছি আমি, আজও তুমি এরকম করছো নির্লজ্জের মতো। কি ধান্দা বলো তো তোমার? আমার কাছে কিন্তু এমন কিছুই নেই যা তুমি মাল ভাবছো চুরি করে পালিয়ে যাবে। ঝালমুড়িওয়ালা জিভ কেটে বলল, কি বলছেন বাবু? আমি চোর নই।
ট্রেনের গুটি কয়েক যাত্রী ওদের দিকে লক্ষ্য করছিল এতক্ষণ ধরে। সেই সব লোকগুলোকে দেখে মনে হলো তাদের চোখে মুখে যেন একটা অস্বাভাবিক ভাব দেখা দিয়েছে। নিজেদের মধ্যে তারা ফিস ফিস ফুসফুস করতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। গোপাল সমস্ত যাত্রীদের দেখে অপ্রস্তুত বোধ করে ঝালমুড়িওয়ালার দিকে তাকিয়ে বলল, কি কি চাই তোমার? আগে আমার কিছু চাই না, আপনার চাই। কি? এই এই যে ঝালমুড়ি। উফ, আরে যাও না ভাই, বলছি তো লাগবে না আমার। ট্রেন তখনই একটা স্টেশনে থামলো। কেবল গোপাল আর ঝালমুড়িওয়ালা ছাড়া ওই কামরায় সমস্ত যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়ল এই স্টেশনে। প্রত্যেকেই নামার আগে আর চোখে গোপালের সিটের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলতে বলতে গেল, কথা বলে যাচ্ছে এইটাই ঠিক বলেছে মনে হয়। নামেও না মালটার মাথার গন্ডগোলে এরকম করছে কেন? দাঁড়িয়ে আছে হাঁ করে। গোপাল চমকে তাদের দিকে তাকালো। ঝালমুড়িওয়ালা কিন্তু একটুও পাত্তা দিল না সেই সব যাত্রীদের কথায়। সে নিজের ঝুলি নামিয়ে রেখে গোপালের পায়ের কাছে এসে বসল। বলল, কিপুর স্টেশনে আসতে এখনো 15 মিনিট বাকি। বাবু একটা মাখবো নাকি? আরে মাইরি, তোমার কানে কি কথা ঢোকে না নাকি? আরে বলছি তো আমি ঝালমুড়ি খাই না। নারকল খাবেন? টাকা দিতে হবে না। গোপাল মনে মনে ভাবল লোকটার থেকে কিছু না নিলে এরকম ভাবেই বিরক্ত করে যাবে, তাই বলল, আচ্ছা বেশ দাও। ঝালমুড়িওয়ালা এক ফালি চাঁদের মতো লম্বা একটা নারকেলের টুকরো গোপালের হাতে দিয়ে নিজে একটা টুকরো খেতে খেতে বলল, আপনি আপনি কোথায় থাকেন বাবু? বাতিপুরে। উত্তর দিল গোপাল। আপনি বাতিপুর থাকেন? আমি তো সাতিমপুরে থাকি বাবু। ছাতিমপুর ও বাতিপুর এই দুই গ্রামই এই লাইনে পড়ে। দুটোই পাশাপাশি গ্রাম, কিন্তু এই দুই গ্রামে কোনো স্টেশন নেই। তাই এই দুই গ্রামের বাসিন্দাদের গিয়ে নামতে হয় সেই ঢিঙিপুর স্টেশনে। আপনার অসুবিধা হয় না বাবু? কিন্তু কিন্তু করে প্রশ্ন করল ঝালমুড়িওয়ালা। গোপাল পাল্টা প্রশ্ন করল, অসুবিধা আবার কিসের হবে? এই যে আমাদের গায়ের সামনে দিয়ে ট্রেন চলে, কিন্তু ট্রেন দাঁড়ায় না। দাঁড়াবে কি করে? আমাদের গ্রামগুলোয় তো কোনো স্টেশনই এখনো নেই, তাই ওই ঢিঙিপুর স্টেশনে নেমে গ্রামে ফিরতে হয়। সেই তো বাবু, ঢেঙ্গিপুর স্টেশনে নেমে গ্রাম অব্দি এত বড় বসকা কাঁধে করে হাঁটতে কার ভালো লাগে বলেন তো? কতটা রাস্তা বাবা রে বাবা! রাত দুপুরে অত হাঁটা কি সম্ভব? ঘরে জোয়ান মেয়ে রয়েছে, তাই ট্রেন আমাদের গায়ের কাছে এলেই আমি টুক করে নেমে পড়ি। আসলে আমি তো হকারগিরি করতুম না, আগে একটা জুতোর দোকানে কাজ করতুম, সেটা উঠে গেল আর আমাকে হকারগিরি শুধু করতে হলো। এই তো চলে এসেছে, আমি আসি বাবু। উৎসাহিত হয়ে ঝালমুড়িওয়ালা উঠে দাঁড়িয়ে কাঁধে ঝুলি চাপিয়ে বলল, আমার গা এসে গেছে, আমি চললাম বাবু। কথাটা শুনে গোপাল ঝালমুড়িওয়ালার দিকে তাকিয়ে দেখল সে ততক্ষণে দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে। গোপালের কিছু বলার আগে ট্রেনের গতি কমতেই ঝালমুড়িওয়ালা আবার সেই অদ্ভুত পদ্ধতিতে ট্রেন থেকে নেমে পড়ল। গোপাল আগের দিনের মতোই ছুটে গেল দরজার সামনে, কিন্তু ঝালমুড়িওয়ালা পাশের লাইন দিয়ে হাঁটতে হাঁটতে অন্ধকারে মিলিয়ে গেল। অদ্ভুত ব্যাপার, লোকটা মানুষ না ঘোড়া? এত তাড়াতাড়ি হাঁটে কি করে? গোপাল ঠিক করল আগামীকাল ঝালমুড়িওয়ালাকে সে ধরবে। দরকার পড়লে এক ঠোঙা ঝালমুড়ি নিয়ে ওকে কথায় ভুলিয়ে বোঝাতে হবে যে ট্রেন থেকে এভাবে নামা উচিত নয়। এই কিছুদিন আগের কথা, এই লাইনে একজন মর্মান্তিক মৃত্যু হয়েছিল। সেও এরকমভাবে ট্রেন থেকে নামতে গিয়ে অসাবধানতায় ট্রেনের তলায় কাটা পড়েছিল। ঝালমুড়িওয়ালা নিশ্চয়ই এই ঘটনার কথা জানে না, না হলে কি এই ঝুঁকি সে নিত?
আগামীকাল দেখা হলে গোপাল ওকে কড়া ভাষায় বোঝানোর সিদ্ধান্ত নিল। এরপরও যদি না শোনে তাহলে ওর কপাল, কিন্তু একজন মানুষ হয়ে একজন মানুষের আসন্ন বিপদ চোখে দেখতে পেয়েও চুপ করে থাকা উচিত হবে না। পরের দিন মুষলধারে শুরু হয়েছে বৃষ্টি, হু হু করে বইছে হাওয়া, বাজের শব্দে কেঁপে উঠছে পরিবেশ। এই দুর্যোগের মধ্যে রাত ৯টা-৮-এর লোকাল ধরেছে গোপাল। ট্রেনের কামরায় আজ একটাও লোক নেই। গোপাল মনে মনে বলল, এই মরশুমে কেই বা বেরোবে বাড়ি থেকে? সালা আমারই যত জ্বালা, রোজের এই যন্ত্রণা থেকে কবে যে মুক্তি পাবো কে জানে। গোপাল আজ ব্যস্ত হয়ে বসেছিল, কিন্তু ঝালমুড়িওয়ালার দেখা পেল না। গোপাল নিজের মনে মনেই কথা বলে যাচ্ছিল। কি হলো? রোজই তো লোকটা এই সময় আসে, তাহলে আজকে এলো না কেন? ব্যাটা এর মধ্যে মোড়ে টোড়ে যায়নি তো? ভাই যেভাবে মালটা লাইন পারাপার করে, মোড়ে না যাওয়াটাই অস্বাভাবিক। যেদিন যার প্রয়োজন সেদিনই তার দেখা পাওয়া যায় না। এ যেন প্রকৃতির এক অলিখিত নিয়ম। অনেকক্ষণ অপেক্ষা করে আজ ঝালমুড়িওয়ালার দেখা পাচ্ছে না গোপাল। উপরন্তু ট্রেনের দুলুনি, ঠান্ডা হাওয়া আর বৃষ্টির জলের ছাঁট সব মিলিয়ে একেবারে আরামের পরিবেশ। গোপাল প্রত্যেক দিনের মতোই চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসল। এমন সময় ঝালমুড়ি খাবেন বাবু? পরিচিত সেই কণ্ঠস্বর শুনে চমকে উঠল গোপাল। চোখ খুলে দেখল সামনে দাঁড়িয়ে রয়েছে সেই ঝালমুড়িওয়ালা। গোপাল বলল, এই তুমি এখানে কখন এলে আবার? জানতেই তো পারলাম না। সালা যখনই চোখ বন্ধ করি তখনই তুমি উদয় হও। কি ব্যাপার বলো তো? ঝালমুড়িওয়ালা হেসে বলল, আমি তো পিছনের কামরাগুলো ঘুরে আসি বাবু। আজ ওইদিকে কিছু প্যাসেঞ্জার ছিল, তাই এইদিকে আসতে দেরি হলো। ও যাক, বলছিলাম তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, কিন্তু তার আগে তুমি বলো যে এই বর্ষাকালে তুমি গায়ের চাদর দিয়ে ঘোরো কেন? ও একটা কারণ আছে বাবু। কি কারণ? আসলে 10 বছর আগে আমার গায়ে আগুন লেগে যায়, তখনই প্রাণে মরে যেতাম, কিন্তু মরলাম না। কিন্তু আমার শরীরে এমন ভাবে পুড়ে গেল যে লোকে আমায় দেখলে ভয় পেয়ে যেত। আপনি তো আমার মুখ সেদিন দেখছিলেন, আজও দেখছেন। ট্রেনের হকারে এরকম রূপ দেখলে কি মানুষ আর আমার থেকে কিছু কিনবে? তাই যতটা পারি শরীরখান ঢেকে রাখি। আচ্ছা, তুমি একবার তোমার মৃত্যুকে সামনে থেকে দেখার পরও রোজ নিজের জীবন নিয়ে ছেলেখেলা করছো কেন? তুমি যেভাবে ট্রেন থেকে নামো, যে কোনো দিন তুমি প্রাণে মারা পড়বে। এই তো কাল বললে যে বাড়িতে তোমার এক মেয়ে আছে। তুমি কি ভেবে কখনো দেখেছো যে তোমার কিছু হলে তার কি হবে? ঝালমুড়িওয়ালা করুণ সুরে বলল, আমি থেকেই বা তার কি লাভ হচ্ছে বাবু? বাপ হিসেবে কিছুই তো করতে পারলুম না, আর বাঁচতেই ইচ্ছে করে না বাবু। ঘরে গিয়ে মাইয়াটার অসহায় মুখটা দেখলে মুখটা ফেটে যায়। গোপাল কড়া সুরে বলল, আরে তা বললে হবে নাকি? সময় না হলে কেউ কোথাও যেতে পারে না। আর তুমি যা করছো তাতে যদি ধরো মরে না গিয়ে তুমি খোঁড়া হয়ে যাও, তাহলে সারা জীবন নিজের মেয়ের ঘাড়ে বোঝা হয়ে থাকতে হবে তোমাকে। তখন বিছানায় শুয়ে শুয়ে মেয়ের দুরবস্থা দেখলে বুক ফেটে যাবে না তোমার? ট্রেনের গতি মন্থর হলো। জানালা দিয়ে ছাতিমপুর এসেছে দেখেই ঝালমুড়িওয়ালা উঠে দাঁড়াতে যাচ্ছিল। গোপাল ধমকে উঠে বলল, এই কোথাও যাবে না তুমি আজকে, বসে চুপ করে এখানে। আজ ট্রেন ডিঙ্গিপুর স্টেশনে থামলে তবেই তুমি নামবে। তারপর যে অনেকটা রাস্তা হাঁটতে হবে। হোক, প্রাণ বাঁচাতে গেলে একটু তো খাটতেই হবে নাকি? ততক্ষণ এক ঠোঙা ঝালমুড়ি মাখো তো দেখি। বাইরে আজকে দারুণ বৃষ্টি হচ্ছে, এই সময় ঝালমুড়ি খেতেও ভালো লাগবে। হ্যাঁ, কি বলো? লোকটা উৎসাহ নিয়ে বলল, খাবেন বাবু? এখনই রাখছি। ঝুলি থেকে নিজের সরঞ্জাম বের করে ঝালমুড়িওয়ালা মুড়ি মাখতে শুরু করলো। গোপাল জানালার দিকে তাকিয়ে বলল,
আর ওরকম কাজ করতে যেও না কোনো দিন। বিপদ কিন্তু বলে কয়ে আসে না। এই কিছুদিন আগেই একজন তোমার মতো এই ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে ট্রেনের তলায় ঢুকে গিয়েছিল। তুমি কি জানো না সেই ঘটনাটা? কত লেখালেখি হলো, পুলিশ এলো, হুলুস্থুলু কাণ্ড হয়ে গেল তো একদম। ঝালমুড়িওয়ালা বলল, হ্যাঁ শুনেছিলাম, লোকটা বাতিপুরে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ছিল। গোপাল হেসে বলল, তুমি তো শুনেছ, কিন্তু আমি নিজের চোখে দেখেছি। কি দেখেছেন বাবু? যে দুর্ঘটনার কথা তোমায় বললাম, সেই ঘটনা যে আমি নিজের চোখের সামনে ঘটতে দেখেছি। আপনি নিজের চোখে দেখেছিলেন? আরে তবে আর বলছি কি, লোকটা রোজ এই লোকালটা ধরেই বাড়ি ফিরত। ট্রেনটা যখন ওই ছাতিমপুর আর বাতিপুরের ওপর দিয়ে আস্তে আস্তে চলতো, তখন সেই লোকটাও ওই তোমার মতোই নিজের গ্রাম এলেই নেমে পড়তো চলন্ত ট্রেন থেকে। ঢিঙিপুর থেকে বাতিপুর অবধি হাঁটতে ওরও ভালো লাগতো না। রোজ এরকমভাবেই যাতায়াত করতে করতে একদিন সে পা হড়কে পড়ে গেল। ট্রেনের গতি যতই কম হোক, কোনো জলজ্যান্ত মানুষ কি ট্রেনের তলায় পড়লে আর আস্ত থাকে? অকালে ট্রেনে কাটা পড়ল লোকটা। কত আর বয়স হবে বলো? 27-28 বড় জোর। অল্প বয়সে নিজের অতিরিক্ত বাড়াবাড়ির জন্য লোকটা মারা গেল। ঘরে তার বিধবা মা, পোয়াতি বউ এখন চোখের জল ফেলছে। তাদের কতটা কষ্ট পেতে হচ্ছে বলো তো? আপনি কি তাকে চেনেন বাবু? হ্যাঁ, খুব ভালো করে চিনি। এখনো তো সে মরেও শান্তি পায়নি। মরেও শান্তি পাইনি? কিন্তু সেটা কি করে জানলেন বাবু? গোপাল ক্ষীণ হেসে বলল, ট্রেনে কাটা পড়লে অধিকাংশ আত্মারই কোনোদিন মুক্তি হয় না। যে লাইনে সে কাটা পড়ে, তার আত্মা সেই লাইনেই ঘুরে বেড়ায়। মানে কি সব বলছেন বাবু? আপনি বলছেন এই লাইনে ভূত ঘোরাঘুরি করে? আলবাত করে। না বাবা, আমি আর নামবো না। এই বয়সে রেল লাইনে ভূত দেখলে আমার আত্মারাম খাসা সারা হয়ে যাবে। আরে ধুর, ভূত কি শুধু আর রেল লাইনে দেখা দেয়? ট্রেনের ভিতরেও তো সে দেখা দিতে পারে। ঝালমুড়িওয়ালা চোখ গোল গোল করে কম্পিত স্বরে প্রশ্ন করল, আপনি তো রোজ যাতায়াত করেন, আপনি কোনোদিনও দেখছেন? কি ভূত? ঝালমুড়িওয়ালা উত্তরের আশায় তাকিয়ে রইল গোপালের দিকে। গোপাল মৃদু হেসে বলল, আমি আর কি ভূত দেখব বলো? তুমি নিজেই তো তাকে দেখছো। কথাটা শুনে ঝালমুড়ি বিক্রেতার কানের পাশ থেকে উষ্ণ ঘাম নেমে এলো, গলা শুকিয়ে এলো। বলল, তাকে দেখছি মানে? গোপাল অদ্ভুতভাবে হেসে বলল, আমি তো সেই লোক যে কিছুদিন আগে এই লাইনেই ট্রেনে কাটা পড়েছিলাম। ঝালমুড়িওয়ালা কথাটা শুনে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। গোপাল বলল, কি হলো? ভয় পাচ্ছ নাকি? নাকি বিশ্বাস হচ্ছে না যে আমি আর বেঁচে নেই? পাগল মনে হচ্ছে আমায়? গতকাল ট্রেনে কয়েকজন লোক তোমার পাশ দিয়ে যাওয়ার সময় কি বলেছিল মনে আছে? যে লোকটা একা একা বকছে কেন? আসলে ওরা তো আমায় দেখতে পাচ্ছিল না, তাই ওরা তোমাকে একা বকতে দেখে পাগল ভাবছিল। আমায় শুধু তুমিই দেখতে পেয়েছো। তার কারণ কি জানো? তোমার মৃত্যু আসন্ন। আমার মতো তুমিও একদিন অসাবধান হয়ে এই ট্রেনেই কাটা পড়তে। যাদের মৃত্যু কাছাকাছি থাকে, তারা মরার আগে অপ্রাকৃতিক অনেক দৃশ্য নিজের চোখের সামনে দেখতে পায়। তাই অত লোকের মাঝে তুমি একা যে আমায় দেখতে পেয়েছ। তুমি যেদিন আমার সঙ্গে প্রথম কথা বললে, সেই দিনই আমি বুঝেছিলাম যে তুমি
মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে আছো, তাই আজ তোমায় আমি সাবধান করে দিলাম, যাতে আমার মতো দুরবস্থা তোমার না হয়, তোমার পরিবার যাতে আমার পরিবারের মতো অসহায় না হয়ে পড়ে। এছাড়া ট্রেনে কাটা পড়লে তোমাকেও আমার মতোই এই লাইনেই বাঁধা পড়ে থাকতে হতো, চেয়েও তুমি মুক্তি পেতে না। আমার মতোই তোমাকেও অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াতে হতো। রোজ তোমায় সেই সময়ে সেই জায়গায় সেইভাবেই নিজের মৃত্যু চোখের সামনে দেখতে হতো, যেমন আমি রোজ রোজ একই সময়ে একইভাবে নিজের মরণ ঘটতে দেখি। ট্রেন ঠিক ঠিক করে বাতিপুর গ্রামের পাশ কাটিয়ে চলেছে। গোপাল উঠে দাঁড়িয়ে ঝালমুড়িওয়ালার পাশ দিয়ে ট্রেনের সামনে গেল। ঝালমুড়িওয়ালা চোখের পলক ফেলছে না। গোপাল দরজার সামনে দাঁড়িয়ে ঝালমুড়িওয়ালার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, কাল থেকে আমি এই ট্রেনে থাকলেও তুমি আর আমায় দেখতে পাবে না। তবে আমার কথাগুলো মনে রেখো, কিন্তু কোনো দিন প্রাণের ঝুঁকি নিয়ে কোনো সহজ রাস্তা অবলম্বন করতে যেও না। কথা শেষ করতে করতেই গোপাল লোকটার দিকে তাকিয়ে ট্রেন থেকে নামতে গিয়ে পা হড়কে ট্রেনের তলায় ঢুকে গেল। চারিদিকে গোপালের আর্তনাদের শব্দ গম গম করে উঠল একবার। ঝালমুড়িওয়ালা ঘটনার আকস্মিকতায় সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। সেদিনের পর থেকে বহু বছর কেটে গেছে। ঢিঙিপুর লোকালে অনেকেই গোপালের আত্মাকে দেখতে পায়। এমনকি অনেক সময় আজ ওই ট্রেন বাতিপুরের কাছে এলেই গোপালকে ট্রেন থেকে পড়ে যেতেও দেখা যায়। লোকে বলে জীবন নাকি চাকার মতো গোল, যা চলে যায় তা আবারও একদিন ফিরে আসে। তবে কি সময়ের চক্রাকার নিয়মে মৃত্যুও আবদ্ধ? দুর্ঘটনায় মারা যাওয়ার পর যে মানুষটার জীবনে পূর্ণচ্ছেদ পড়েছে, সেই মানুষটা কি মুক্তি না পাওয়া পর্যন্ত রোজ রোজ একই নিয়মে নিজের মৃত্যুবরণ করে? মৃত্যুর সময় যে যন্ত্রণা তারা একবার পেয়েছে, রোজ রোজ সেই সময় তাদের অতৃপ্ত আত্মা কি সেই যন্ত্রণা পুনরায় ভোগ করে? যন্ত্রণা কি আদি অনন্তহীন কাল অবধি ভোগ করে যেতে হবে তাদের? এর যথার্থ কোনো উত্তর আমার জানা নেই। আপনারা যদি জানেন তাহলে আমাকেও জানাবেন কমেন্ট করে।